প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 12 এর সারফেস কেমিস্ট্রি আলোচনা করব। বাংলায় পৃষ্ঠতলীয় রসায়ন। বুঝতেই পারছো, এখানে যে ঘটনাগুলো আমরা আলোচনা করব পুরোটাই বিভিন্ন পদার্থের উপরিভাগে ঘটে। যেমন অধিশোষণ একটি এরকম একটি ঘটনা। তোমরা যদি একটি পাত্রে মিথিলিন ব্লু রেখে মিথিলিন ব্লু নিয়ে যদি চারকোল দাও, চারকোল খণ্ড, তবে দেখবে মিথিলিন ব্লুর অণুগুলো আস্তে আস্তে চারকোলের উপরের পৃষ্ঠে এসে জমা হয়েছে। বা একটি পাত্রে জলীয় বাষ্পপূর্ণ যদি থাকে, যদি সিলিকা জেল নাও, সিলিকা জেল, তাহলে দেখবে সিলিকা জেলের উপরিভাগে জলের কণাগুলো জমেছে। তাহলে পুরোটাই কিন্তু এখানে বহির্ভাগে ঘটছে। তা এই ঘটনাটাকে বলা হয় অধিশোষণ। যে পদার্থ, যে সিলিকা জেল বা এই যে চারকোল নিয়েছি, এদের বলা হয় অধিশোষক। এবং যে পদার্থগুলো শোষিত হচ্ছে, যেমন এখানে জলীয় বাষ্প, এখানে মিথিলিন গ্রুপ, বা কোনো কোনো ক্ষেত্রে গ্যাস আমরা করব, সেগুলো অধিশোষিত পদার্থ। আর এই ঘটনাটাকে বলা হয় অধিশোষণ। অধিশোষণ কিন্তু একটি পৃষ্ঠতলীয় ঘটনা। এটা আমরা কিন্তু এখান দিয়ে ব্যাখ্যাও করতে পারবো। এই যে তোমরা এখানে চারকোলটা নিয়েছো, এই চারকোলটা ভেঙে বা এই চারকোলের পৃষ্ঠতল যদি তোমরা বাড়িয়ে দাও, তাহলে দেখবে অধিশোষণের পরিমাণ বেড়ে গেছে। তাহলে এর থেকে কিন্তু আমরা বলতে পারবো অধিশোষণ কিন্তু একটি পৃষ্ঠতলীয় ঘটনা। একটা জিনিস খুব হয় যে অধিশোষণ আর শোষণের ব্যাপারটা আমরা গুলিয়ে ফেলি, কিন্তু এটি পুরো ডিফারেন্ট জিনিস, অধিশোষণ এবং শোষণ। শোষণের ক্ষেত্রে হয় যেটা, এই জলীয় বাষ্পপূর্ণ পাত্রের মধ্যে তোমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইড দাও, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, তাহলে দেখবে এই জলীয় বাষ্পগুলো ক্যালসিয়াম ক্লোরাইডের ভিতরে জমা হচ্ছে, ভিতরে জমা হচ্ছে। এই সিলিকা জেলের মতো বাইরের পৃষ্ঠে জমা হবে না। তাহলে বুঝতেই পারছো যে শোষণ আর অধিশোষণ কিন্তু এক নয়। শোষণের ক্ষেত্রে যে পদার্থটা আমরা নিচ্ছ, শোষক তার ভিতরে ধারণ করে, এবং অধিশোষণের ক্ষেত্রে অধিশোষিত পদার্থ বাইরের পৃষ্ঠে জমা হয়। এবার আমরা অধিশোষণের থার্মোডাইনামিক প্যারামিটার গুলো নিয়ে আলোচনা করব। অধিশোষণ কিন্তু তোমরা জানো এটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অর্থাৎ আমরা 11-এ পড়েছি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় ΔG নেগেটিভ হয়, মুক্ত শক্তি পরিবর্তনের মান ঋণাত্মক হয়। অধিশোষণের ক্ষেত্রে নরমাল যে অধিশোষণ, কঠিন পদার্থের দ্বারা গ্যাসীয় পদার্থের যে অধিশোষণ, সেখানে তোমরা জানো গ্যাসীয় পদার্থের বিশৃঙ্খলার মান বেশি। যখন কঠিন পদার্থ দ্বারা ওরা অধিশোষিত হয়, তাহলে কিন্তু ওদের বিশৃঙ্খলার মান কমে যায়, কারণ গ্যাসের অণুগুলো কঠিন পদার্থের উপরিতলে জমা হয়। অর্থাৎ এখানে DLS এর মানও নেগেটিভ হয়। তার ফলে আমরা কি হয়, এখানে যদি আমরা দেখি ΔG সমান ΔH মাইনাস T ΔS, তাহলে ΔS নেগেটিভ মানে এই মানটা হয়ে যাবে পজিটিভ, আর ΔG নেগেটিভ। তাহলে পজিটিভ এর পাশে আসলে নেগেটিভ, আর ΔG তো নেগেটিভই ছিল, তাহলে ΔH এর মানও নেগেটিভ হবে। অর্থাৎ অধিশোষণ একটি তাপ মোচি বিক্রিয়া। অধিশোষণ একটি তাপ মোচি
বিক্রিয়া বা তাপ উৎপাদী বিক্রিয়া। অধিশোষণের কারণ যদি আমরা দেখি, যে কোনো কঠিন পদার্থের অণু আকারে যদি আমরা ভেঙে লিখি, এই যে অণুটি, ভিতরের অণুটি সব দিক থেকে আকর্ষণ বা টান অনুভব করছে, তাহলে রেজাল্টেন্ট টান কিন্তু এর 0, কিন্তু পৃষ্ঠের অণুগুলো শুধুমাত্র ভিতরে বা পাশে টান অনুভব করে, আকর্ষণ অনুভব করে। ফলে এর কাছাকাছি পৃষ্ঠতলের উপরে অন্য কোনো পদার্থ আসলে সেটিকেও নিজের দিকে আকর্ষণ করে। এটা অধিশোষণের আণবিক ব্যাখ্যা। এখানে যদি কোনো গ্যাসের অণুগুলি ছুটতে ছুটতে এই তলের কাছে আসে, তাহলে এই অণুগুলি এটিকে আকর্ষণ করে, যার ফলে অধিশোষণ প্রক্রিয়া সংঘটিত হয়। এটি অধিশোষণের আণবিক কারণ বলতে পারো। অধিশোষণ দু রকমের হয়, একটি ভৌত অধিশোষণ, আরেকটি রাসায়নিক অধিশোষণ। আমরা তুলনামূলক আলোচনা করি। ভৌত অধিশোষণ, বুঝতেই পারছো, এখানে কোন রকম রাসায়নিক বন্ধন ছাড়া অধিশোষিত পদার্থ অধিশোষকের উপরে শুধুমাত্র ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের সাহায্যে জমা হয়। রাসায়নিক অধিশোষণে এখানে কিন্তু রাসায়নিক বন্ধন তৈরি হয়। তাহলে ভৌত অধিশোষণের কিন্তু কোনো সুনির্দিষ্টতা নেই, কিন্তু এটি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া। মানে স্পেসিফিক কিছু পদার্থ স্পেসিফিক পদার্থের সঙ্গে বন্ডিং করবে, কিন্তু দেখা যায় এখানে একই অধিশোষক বিভিন্ন ধরনের অধিশোষিত পদার্থকে অধিশোষণ করতে পারে। ভৌত অধিশোষণের উদ্ভূত তাপ খুব কম, আর এখানে কিন্তু উদ্ভূত তাপ বেশি হয়। ভৌত অধিশোষণে সক্রিয়করণ শক্তি, তোমরা কেমিক্যাল কাইনেটিক্সে পড়বে, বিক্রিয়া ঘটাতে গেলে একটি শক্তির প্রয়োজন হয়, এটা মিনিমাম একটা শক্তির প্রয়োজন হয়, সেটাকে বলে সক্রিয়করণ শক্তি। আমি ওখানে আলোচনাও করব। তা ভৌত অধিশোষণে সক্রিয়করণ শক্তি 0 বা খুবই কম, রাসায়নিক অধিশোষণে সক্রিয়করণ শক্তি বেশি। ভৌত অধিশোষণে তোমরা জানো যে অনেকগুলো লেয়ার তৈরি হতে পারে, কিন্তু রাসায়নিক অধিশোষণে একটি মাত্রই স্তর তৈরি হয়। ভৌত অধিশোষণ আমি পরে আসবো, উষ্ণতা বাড়ালে কিন্তু ভৌত অধিশোষণের মান কমে যায়, কিন্তু রাসায়নিক অধিশোষণে উষ্ণতা বাড়লে প্রথমে বাড়ে পরে কমে। আর ভৌত অধিশোষণ পরাবর্ত অর্থাৎ রিভার্সিবল প্রক্রিয়া। তোমরা ক্লাস 11 পড়েছো, এটি অপরাবর্ত প্রক্রিয়া। তাহলে ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণ আমরা তুলনামূলক এখানে আলোচনা করলাম। এবার আমরা অধিশোষণের বিভিন্ন প্রভাবকগুলি আলোচনা করব। বিশেষ করে গ্যাসীয় পদার্থের অধিশোষণ কঠিনের দ্বারা, মানে কঠিন অধিশোষক দ্বারা গ্যাসীয় পদার্থের অধিশোষণের ক্ষেত্রে বিভিন্ন প্রভাবকগুলি আলোচনা করব। যেমন অধিশোষিত পদার্থের উপর বা অধিশোষিত গ্যাসীয় পদার্থের উপর কিন্তু অধিশোষণ প্রক্রিয়া নির্ভর করে। তাহলে গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। যে গ্যাসীয় পদার্থগুলি সহজে তরলে পরিণত করা যায় তাদের অধিশোষণের মান বেশি হয়,
কারণ যত ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বেশি হবে সেগুলো তত তাড়াতাড়ি তরলে পরিণত হবে। অধিশোষকের প্রকৃতির উপর নির্ভর করে। হাইড্রোজেনকে যদি তোমরা নিকেল দ্বারা অধিশোষণ করে দেখো তাহলে দেখবে হাইড্রোজেন বেশি পরিমাণে অধিশোষিত হবে, কিন্তু এটা যারা Al2O3 দিয়ে যদি হাইড্রোজেন অধিশোষণ করা হয় খুব কম পরিমাণে অধিশোষিত হবে। তাহলে অধিশোষকের প্রকৃতির উপর অধিশোষণ মাত্রা নির্ভর করে। উষ্ণতার উপর, এক্ষেত্রে ভৌত রাসায়নিক অধিশোষণ দুরকম ব্যাপার দেখায়। অধিশোষণ মাত্রা এইদিকে যদি আমরা পুট করি আর এখানে যদি উষ্ণতার আঁকি এই অক্ষ বরাবর, তাহলে ভৌত অধিশোষণের ক্ষেত্রে দেখা যায় যত আমরা উষ্ণতা বাড়াবো অধিশোষণ মাত্রা কমে যায়, কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে প্রথমে অধিশোষণ মাত্রা বাড়ে কিন্তু পরে কমে যায়, কারণ রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে একটি সক্রিয়করণ শক্তির ব্যাপার আছে। সেই সক্রিয়করণ শক্তিটা প্রথমে অর্জিত হওয়ার পর যখন তোমরা উষ্ণতা বাড়াবে তখন কিন্তু উল্টে বন্ড কিন্তু ভেঙে যায়। তাই রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে প্রথম অধিশোষণ মাত্রা বাড়ে পরে কমে, কিন্তু ভৌত অধিশোষণের ক্ষেত্রে উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে অধিশোষণ কমে যায়। এবার গ্যাসের চাপ, যে গ্যাসীয় পদার্থটি অধিশোষিত হচ্ছে তার যদি চাপ বাড়ানো হয় তবে অধিশোষণ মাত্রা বাড়বে, কিন্তু একটি সীমার পর অধিশোষণ মাত্রা আর বৃদ্ধি পাবে না, তখন সাম্য অবস্থায় এসে যাবে। তার চাপ বাড়বে, তারপরে একটি সময় দেখা যাবে ওটি প্যারালাল হয়ে গেছে চাপের সঙ্গে সঙ্গে অধিশোষণ মাত্রা কিন্তু তখন আর বাড়বে না। তাহলে এই প্রভাবকগুলো আমরা পড়ব। এবার আমরা অনুঘটক আসি। অনুঘটক ও অনুঘটন। অনুঘটক শব্দটা তোমাদের কাছে নতুন নয়, তোমরা পড়েছো যে যারা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তাকে বলা হয় অনুঘটক, এবং যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার হার বাড়ে সেই বিক্রিয়াটাকে বলা হয় অনুঘটন। কিন্তু এখানে কতগুলো টার্ম তোমাদের নতুন করতে হবে। একটা হলো বাধক বা মন্দক, এটাকে আমরা নেগেটিভ অনুঘটক হিসাবে নিচু ক্লাসে পড়েছি, কিন্তু এক্স্যাক্টলি এটাকে নেগেটিভ অনুঘটক বলা যাবে না। এরা বিক্রিয়ার গতিকে কমিয়ে দেয়। একটা হলো উদ্দীপক। হেবার পদ্ধতিতে আমরা আয়রন অনুঘটকের সঙ্গে অনেক সময় K2O পটাশিয়াম অক্সাইড উদ্দীপক হিসাবে ব্যবহার করি। এরা অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি করে। আরেকটা জিনিস আমরা পড়ব, অনুঘটক বিষ। অনুঘটক বিষ তোমরা পড়েও ফেলেছো 11-এ, বিশেষ করে লিন্ডার ক্যাটালিস্টের ওখানে, যে কিছু কিছু পদার্থ আছে যারা অনুঘটকের কার্যকারিতা নষ্ট করে দেয় নির্দিষ্ট সময় পর, তাদের বলা হয় অনুঘটক বিষ। যেমন হেবার পদ্ধতিতে এপি অনুঘটক যখন ব্যবহার করা হয় তখন সামান্য পরিমাণে যদি S2O3 আর্সেনিক অক্সাইড দেয়া হয় তাহলে দেখবে আয়রনের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। অনুঘটকের বৈশিষ্ট্যগুলো তোমরা সবাই নিজের কাছে খুব পড়েছো। অনুঘটক খুব সুনির্দিষ্ট, অনুঘটক খুব কম পরিমাণে ব্যবহৃত হয়, অনুঘটক বিক্রিয়ার পরে অপরিবর্তিত থাকে, এগুলো তোমরা সব জানো। আচ্ছা, অনুঘটন দুভাবে হয়, একটা হলো সমসত্ব অনুঘটন আর একটা অসমসত্ব অনুঘটন।
সমসত্ব মানে এখানে বিক্রিয়াত পদার্থ এবং অনুঘটক একই দশা, বা গ্যাসীয় হলে সবাই গ্যাসীয়, কঠিন হলে সব কঠিন, মানে একই দশায় ব্যবহার হয়। যেমন অশ্ব পদ্ধতিতে আমরা নাইট্রিক অক্সাইডকে অনুঘটক হিসাবে ব্যবহার যদি করি, তাহলে এখানে দেখো সালফার ডাইঅক্সাইড ও গ্যাস, অক্সিজেনও গ্যাস, সালফার ডাইঅক্সাইড ও গ্যাস, NO হচ্ছে গ্যাস, তাহলে সবই একই দশায় ব্যবহৃত হয়। আর অসমসত্ব অনুঘটনে কিন্তু একই দশায় ব্যবহৃত হয় না। এটা এখানে অনুঘটক কিন্তু অন্য রূপে ব্যবহৃত হতে পারে। যেমন হেপার পদ্ধতিতে N2+3H2, এখানে আয়রন চূর্ণ, Fe চূর্ণ ব্যবহার করা হয় 2NH3। এই আয়রন কিন্তু সলিড, বাকি সবগুলো গ্যাস, কিন্তু আয়রন সলিড। তাহলে তোমরা এই উদাহরণগুলো কিন্তু মনে রাখো, এগুলো পরীক্ষায় আসেও। এবার এই অসমসত্ব অনুঘটন কিভাবে কাজ হয়? অসমসত্ব অনুঘটনের ক্ষেত্রে যেটা দেখা যায়, অনুঘটকের উপরিতলে অধিশোষণ ব্যাপারটা কিন্তু ঘটে। অনুঘটকের উপরিতলে অধিশোষণ জিনিসটা ঘটে অসমসত্ব অনুঘটনে। যেমন আমরা হাইড্রোজেনেশন যখন করি, প্যালাডিয়াম, তোমার জানো এখানে ইথিলিন থেকে ইথেন তৈরি হয় এবং উষ্ণতা প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস লাগে। এইখানে হাইড্রোজেন পরমাণুগুলি প্যালাডিয়ামের উপরিপৃষ্ঠে এসে জমা হয় এবং যখন উষ্ণতা দেওয়া হয় তখন এই বন্ডটা ভেঙে যায়। ভেঙে গিয়ে হাইড্রোজেন সক্রিয় অবস্থায় গিয়ে এখানে যুক্ত হয়। কারণ এই বন্ডটা ভাঙলেই জানবে হাইড্রোজেন পরমাণু হিসাবে হাইড্রোজেন উৎপন্ন হবে এবং পরমাণু হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন অণু থেকে খুব সক্রিয় হয়। এবার আমরা যেটা পড়ব, এনজাইম, উৎসেচক। এনজাইম বা উৎসেচক, এটা এক কথায় বলা যায় জৈব অনুঘটক। সমস্ত অনুঘটকের বৈশিষ্ট্য এরা বহন করে, কিন্তু আমাদের শরীরে বা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর শরীরে যে সমস্ত অনুঘটক কাজ করে তাদের বলা হয় এনজাইম। এবং এই এনজাইমের সমস্ত বৈশিষ্ট্যগুলি প্রায় অনুঘটকের মতোই, কিন্তু ক্রিয়া কৌশল তোমরা বায়োলজিতে বারবার পড়েছো। এনজাইম যেটা কাজ করে সেই ক্রিয়া কৌশল নাম হলো লক অ্যান্ড কি মতবাদ বা লক অ্যান্ড কি তালাচাবি। স্পেশাল এনজাইম স্পেশাল সাবস্ট্রেটের উপর কাজ করে। তাই এইগুলো তোমরা পড়েছো, বায়োলজিতে আরো ভালো করে পড়ে নেবে। আশা করি তোমরা আমার এই ক্লাসটিতে উপকৃত হয়েছো। পরবর্তীতে আমি এই চ্যাপ্টার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, এবং কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো। সবাইকে ধন্যবাদ।